2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য কলঙ্কজনক এক ঘটনা। ওই ঘটনার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এমনকি হাইকোর্ট নিম্ন আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেছেন। ফলে 20 বছর ধরে চলতে থাকা এই মামলার ভবিষ্যৎ আবারও ঝুলে গেল। আমাদের বিশ্লেষণ হলো, অতীতের মতোই 6টি চক্রে ঘুরে ফিরে আবারও ভয়ঙ্কর এই ঘটনার তদন্তে শূন্যে ফিরে আসলো। সেই চক্রের সাথে জড়িত প্রশ্নগুলো নিয়ে আজকের বিশ্লেষণ। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর 3 দফা নাটকের মাধ্যমে বিএনপি আমলের তদন্ত শেষ হয়েছিল। সে নাটকগুলোতে যাব একটু পর। তার আগে দেখে নেই 2 দফা কিভাবে চার্জশিট এবং রায় দেয়া হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলা দুটির নতুন করে তদন্ত শুরু হয়েছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়। 2008 সালের 11 জুন অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি, যেখানে বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। তখন সিআইডির তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সংবাদ সম্মেলনে বলেছিলেন, হরকাতুল জিহাদি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হুজির বাইরে সাবেক জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছিলেন। তবে সিআইডির ওই অভিযোগপত্রে বলা হয়েছিল 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে হুজি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা বিদেশি কোনো বিশেষ সংস্থার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। গ্রেনেড হামলার মধ্য দিয়ে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ওই হামলা চালিয়েছিল জঙ্গিরা। সিআইডির ওই অভিযোগপত্রে ইন্টারপোলের তদন্ত প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। 2 বছর তদন্তের পর 2011 সালের 3 জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে তারেক রহমান সহ নতুন করে 30 জনকে আদালতের রায় 49 জনকে সাজা দেওয়া হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট 1 ডিসেম্বর 2024 সালে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামিদের খালাস ও নিম্ন আদালতের রায়কে অবৈধ ঘোষণার সময় হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। হাইকোর্ট বেঞ্চ বলেছেন, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো এভিডেন্সিয়াল মূল্য নেই। এটি জোর করে নেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট দ্বারা যথাযথভাবে যাচাই করা হয়নি। ওই চার্জশিটের ভিত্তিতে বিচারিক আদালত বিচার করেন, যা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এজন্য বিচারিক আদালতের রায়ও বেআইনি ও অবৈধ। পর্যবেক্ষণে হাইকোর্ট আরো বলেছেন, এ ধরনের মামলায় পরস্পর কেউ দেখেছেন, কেউ সচক্ষে দেখেছেন, এই মর্মে কোনো এভিডেন্স নেই। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তাদের টর্চার করে জবানবন্দি নেওয়া হয়েছে। মুফতি হান্নান 2011 সালের 27 সেপ্টেম্বর আদালতে জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে দেয়। কিছু প্রশ্ন সামনে এসে যায়। প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জঘন্য এমন হত্যাকাণ্ডটির বিচারের ভবিষ্যৎ কি হবে?
যদিও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, হাইকোর্টের রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন, ২০ বছর ধরে ঝুলতে থাকা এবং নানা সময়ে তদন্তের নামে নানা নাটকের পর আর কত নতুন নাটক অপেক্ষা করছে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ভাগ্যে? এখানে দেখে আসি অতীতে এ ঘটনার বিচার নিয়ে কেমন ও কিভাবে নাটক হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত নিয়ে ৪ দলীয় জোট সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি ছিল ওই সময়ের সরকার জড়িতদের রক্ষার জন্য বারবার সাজানো তদন্ত করেছিল। বিএনপি ওই সময় তদন্তের নামে ৩টি নাটক সাজিয়েছিল। ২০০৫ সালের ২৫ আগস্ট শৈবাল শাহ পার্থ নামে এক যুবককে গ্রেপ্তার করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয়েছিল। শৈবাল পার্থ ভারতে লেখাপড়া করত, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবে দেখানো হয়েছিল। ৭ মাস পর হাইকোর্টের নির্দেশে তিনি মুক্তি পেয়েছিলেন। দ্বিতীয় নাটকে মগবাজারের এক আওয়ামী লীগ নেতাকে ওই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তবে এ দুটি নাটককে ছাড়িয়ে গিয়েছিল জজ মিয়া নাটকের ঘটনায়। ২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর সেনবাগ থেকে জজ মিয়া নামে এক যুবককে আটক করে, যে জীবনে গ্রেনেড দেখেনি কোনোদিন। তাকে গ্রেনেড হামলায় ফাঁসানোর গল্প শেষ পর্যন্ত রূপ নিয়েছিল আষাঢ়ে গল্পে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্তে এই আষাঢ়ে গল্পের কাহিনী বেরিয়ে এসেছিল। তৃতীয় প্রশ্ন, গ্রেনেডগুলো আসলো কোথা থেকে? সেই কাহিনী অজানাই থেকে গেল। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি। এছাড়া ২১ আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। সিআইডির প্রথম চার্জশিটে গ্রেনেডগুলো কোথা থেকে এসেছে তা উল্লেখ ছিল না, কিন্তু সম্পূরক চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বলেছিল আরজেস গ্রেনেডগুলো পাকিস্তান থেকে নিয়ে এসেছিল হুজির জঙ্গিরা। এমনকি ২১ আগস্টের গ্রেনেড হামলার ৯ মাস আগে ঢাকায় ২০টি আরজেস গ্রেনেড পাওয়া গিয়েছিল। গ্রেনেড হামলার পরেও একই ধরনের গ্রেনেড সহ একজন গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সে আসামি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিল। সিলেট সহ দেশের বেশ কিছু জায়গায় এ ধরনের গ্রেনেড দিয়ে হামলা হয়েছিল, কিন্তু সে গ্রেনেডগুলো কারা এনেছে, কোথা থেকে এসেছে তা অজানাই থেকে গেল। চতুর্থ প্রশ্ন, হুজির জঙ্গিদের কি হবে? সিআইডির দুটো তদন্তে একটি বিষয়ে মিল আছে, সেটি হলো এই ঘটনার সাথে হুজির জঙ্গিরা জড়িত। সে জঙ্গিদের অনেকে এখনো পলাতক। এ মামলার রায় বাতিল হওয়ায় জঙ্গিরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। পঞ্চম প্রশ্ন, বিএনপি এবং আওয়ামী লীগ আমলে ২ দফা তদন্তে বলা হয়েছিল এই ঘটনার সাথে বিদেশি সংস্থা জড়িত আছে, কিন্তু সে সংস্থা এবং সংস্থাগুলোর লোকজন ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাটি কলঙ্কের। এই ঘটনাটি ২ প্রধান রাজনৈতিক দলের মধ্যে চরম অবিশ্বাস, সন্দেহ ও হিংসার জন্ম দিয়েছিল। তদন্তের নামে নাটক, নতুন নতুন চার্জশিট, সবশেষ রায় বাতিলের মাধ্যমে সেই কলঙ্কজনক ঘটনায় আসলে কারা জড়িত ছিল তা অধরাই থেকে গেল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।